পৃথিবীর বিভিন্ন দেশগুলোর মধ্যে একসময় পরমাণু যুদ্ধ হয় এবং পৃথিবী এর ফলে ধ্বংস হয়ে যায়। ধ্বংস হওয়ার আগে পৃথিবীর কিছু দেশ মহাকাশের মধ্যে একটা বসবাসযোগ্য স্থান বানায়, যেটার নাম দেয় তারা আর্ক, এবং এখানে তারা বসবাস করতে শুরু করেছিলাম দ্য 100 নামে অসাধারণ ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের সিজন 1 আমি 2টো ভিডিওতে পুরোপুরি এক্সপ্লেন করে দিয়েছি। যারা দেখনি কোনো অসুবিধা নেই, আমি এখানে সিজন 1-এর কিছু জিনিস বলে দিচ্ছি যাতে এই ভিডিওটা বুঝতে অসুবিধা না হয়। তো পৃথিবী ধ্বংসের সময় মানুষ তো পৃথিবী ছেড়ে চলে গেল মহাকাশে বসবাস করতে, আর্ক নামে জায়গাটাতে। এরপর কেটে যায় 97 বছর। সে আর্কে যারা বসবাস করত তাদের ছেলেমেয়েরা সেই আর্কেই জন্ম নিয়েছে, তারা পৃথিবী কখনো দেখেনি। 97 বছর পর আর্কবাসীরা ঠিক করলো যে 100 জন মানুষকে পৃথিবীতে পাঠানো হবে এটা দেখার জন্য যে পৃথিবী কি আবার মানুষের বসবাসযোগ্য হয়ে উঠেছে। এবং এই 100 জন যখন পৃথিবীতে আসে তারা দেখতে পায় পৃথিবী তো স্বাভাবিক হয়ে উঠেছে বসবাসের যোগ্য, কিন্তু পৃথিবীতে বর্তমানে ভয়ঙ্কর আদিবাসীরা বসবাস করছে এবং এদের মধ্যে রিপার্স নামে একটা প্রজাতি আছে যারা কিনা মারাত্মক ভয়ঙ্কর, নরখাদক। এবং অনেক লড়াই এবং অনেক ঘটনার পর সেই আদিবাসীদের সঙ্গে তারা জিততে পারলেও তারা মাউন্ট ওয়েদার নামে একটা জায়গার কাছে এসে দেখে তারা ভুল ভেবেছিল। এই পৃথিবীতে শুধুমাত্র ভয়ঙ্কর আদিবাসীরা নয়, আছে আরও এক শ্রেণীর মানুষ যারা কিনা আরও বেশি ভয়ঙ্কর। এরপর কি হলো? পৃথিবী ধ্বংসের 97 বছর পর কি পৃথিবীতে আবার মানুষ বসবাস করা শুরু করবে? পৃথিবী কি আবার আজকের মতো হয়ে যাবে? একটা টান উত্তেজনাপূর্ণ ওয়েব সিরিজ। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের ওয়েব সিরিজ দ্য 100 সিজন 2। তো সিজন 1-এর শেষে দেখা গিয়েছিল ক্লার্ক নামের এই মেয়েটা হঠাৎই আবিষ্কার করে যে তাকে মাউন্ট ওয়েদারে কোথাও একটা নিয়ে আসা হয়েছে, এবং জ্ঞান ফেরার পর সে আর্কবাসী মন্টিকেও দেখে। এখানে আর্কবাসী বলতে যারা আর্ক থেকে পৃথিবীতে এসেছে তাদেরকে আর্কবাসী বলে। এবং মন্টির ঘরে একজনকে দেখে ক্লার্ক তার ওপর হামলা করে। দেখা যায় সেও একটা মেয়েটাকে দেখা যায় সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। সে ক্লার্ককে বোঝানোর চেষ্টা করে। সে বলে, চিন্তা করবেন না, আমরা আপনাদের সঙ্গে কিছু করিনি, মন্টির কিছু হয়নি। তবে ক্লার্ক তার গলায় কাচের টুকরো ধরে বন্দি বানিয়ে ওখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে। ওই মেয়েটা ক্লার্কের কথা মতো তাকে লিফটের সাহায্যে নিচে নিয়ে এলে ক্লার্ক দেখে একটা বড় রুমের মধ্যে অনেক মানুষ সুস্থভাবে বসে খাওয়া দাওয়া করছে, এবং ক্লার্ককে নিজেদের সামনে দেখে তারা ভয়ে পালাতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ওই ভয়ঙ্কর যে বিস্ফোরণ হয়েছিল, আকাশযানের বাইরে থাকা বিভিন্ন মানুষ মারা গেলেও সেই একই জায়গায় উপস্থিত ছিল ব্লেক, যে কিনা মারা যায়নি, যে এখনও জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, এবং তার সাথে আছে আরও 2 জন। তবে ব্লেক ভয়ঙ্করভাবে আহত। এরই সাথে আদিবাসীদের লিডার আনিয়ার সঙ্গে লড়াই করতে আসা তার সঙ্গীও বেঁচে রয়েছে, আর তার হাতে বন্দী রয়েছে ফিন, অর্থাৎ ফিনও মারা যায়নি। তবে দেখা যায় তার হাত থেকে ফিনকে বাঁচাতে গিয়ে ব্লেক ওই অত্যাচারী আদিবাসীর হাতে ধরা পড়ে। ব্লেক সাহস করে একটা অস্ত্র নিয়ে তাকে মারতে গেলে উল্টে সে ব্লেককে প্রচণ্ড মারধর করে। এদিকে দেখা যায় আদিবাসী লিঙ্কনকে, এবং এটা স্পষ্ট বোঝা গেছে যে লিঙ্কন কিন্তু অক্টিভিয়ার প্রতি অনেকটাই দুর্বল। ওই আজকালকার ছেলেপেলে মেয়ে দেখলে যা হয় আর কি। তো লিঙ্কন অক্টিভিয়াকে নিরাপদ একটা জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করছে। আর একই সাথে দেখা যায় রেভেন সেই মহাকাশযানটার ভেতরে পড়ে আছে। সেখানে পৌঁছে যায় মরফি। আচ্ছা, এখানে বলে দিই যারা সিজন 1 দেখোনি তাদের কাছে নামগুলো অপরিচিত মনে হতে পারে, তাই আমি যখন যার নাম বলবো তারই ছবি দেখানো হচ্ছে, সুতরাং তোমরা চরিত্রগুলোকে চিনতে পারবে। এদিকে দেখা যায় আদিবাসীদের অস্ত্রের মধ্যে বিষ লাগানো আছে বুঝতে পেরে লিঙ্কন তার প্রতিশোধক আনতে যায়, কিন্তু সে ফিরে আসতেই দেখে অক্টিভিয়া কেমন যেন পাগলের মতো আচরণ করছে। এই চরম উত্তেজনাপূর্ণ ভিডিওটাতে আবার ফিরে আসছি, তার আগে বলে দেই ওয়ান উইন অ্যাপ সম্বন্ধে। এখানে লক্ষ গেম রয়েছে, আর সবগুলো গেম তোমরা খেলতে পারবে আমার ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে। এর মধ্যে আমার সবথেকে ফেভারিট গেম হলো লাকি জেট, যেটাতে তোমাদের গেস করতে হবে যে প্লেনটা উপর যাচ্ছে না নিচে নামছে। নিচে নামার আগে কিন্তু তোমাদের প্লেনটাকে ক্যাশ করে নিতে হবে। আমার কাছে দেখো 900 ডায়মন্ড আছে। এবার আমি 1 রাউন্ড খেলবো, আর আমি সব ডায়মন্ড দিয়ে প্লে অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছ প্লেনটা উপরে উঠছে, আর এর মধ্যে আপনাকে প্লেনটাকে ক্যাশ করে নিতে হবে। দেখো আগে আমার কাছে ডায়মন্ড ছিল 900-র মতো, কিন্তু এখন 2300+ ডায়মন্ড হয়ে গেছে। গেমটা প্রচন্ড মজার এবং সহজ গেম। আমার দেওয়া প্রোমো কোড ETB50 যদি ইউজ করো তোমরা পেয়ে যাবে বোনাস। তো এখনই রেজিস্টার করে নাও, গো অ্যান্ড জয়েন ওয়ান উইন নাও। সেইভাবে হয়তো বিষের প্রভাবে অক্টিভিয়া এরকম আচরণ করছে, তাই সে অক্টিভিয়াকে নিয়ে নিজের গ্রামের দিকে রওনা দেয়। এদিকে দেখা যায় মাউন্ট ওয়েদারে ক্লার্ক বসে আছে চিকিৎসা বিভাগে, যেখানে ক্লার্কের সঙ্গে দেখা করতে আসে এনার নাম ওয়ালেস, মাউন্ট ওয়েদারের একজন কর্মকর্তা। ক্লার্ক জিজ্ঞেস করে, মহাকাশ থেকে আমরা যারা এসেছি তাদের মধ্যে আপনাদের এখানে কজন বন্দী আছে? আমার বাকি সাথীরা কোথায়? তারা জানায় 48 জন আর্কবাসীকে মাউন্ট ওয়েদারের মধ্যে রাখা হয়েছে। আর মাউন্ট ওয়েদারের প্রধান ওয়ালেস অত্যন্ত বিনয়ের সাথে ক্লার্ককে বলে
আপনাদেরকে বাঁচানোর জন্যই আমরা এখানে নিয়ে এসেছি, কারণ এই জঙ্গলে যে আদিবাসীগুলো ঘুরে বেড়াচ্ছে তারা আপনাদেরকে ছেড়ে দেবে না। এরপর দেখা যায় ক্লার্ক ওয়ালেসের সঙ্গে উপস্থিত হয় তাদের উৎপাদনশালায়। অর্থাৎ পৃথিবী ধ্বংসের পর থেকে মাউন্ট ওয়েদারে যারা আশ্রয় নিয়েছিল তারা এখানে খাবার দাবার উৎপন্ন করে নিজেদের বেঁচে থাকার জন্য, যেখানে জল থেকে শুরু করে খাবার সবকিছু উৎপাদিত হতো। এসব দেখে ক্লার্ক প্রশ্ন করে জানতে পারে পৃথিবী বর্তমানে বসবাসযোগ্য হলেও একদম নিরাপদ নয়, কারণ পরমাণু যুদ্ধের ফলে সেটা তেজস্ক্রিয়তার প্রভাব এখনও আছে। তাই খোলা আকাশের নিচে ঘরবাড়ি বানিয়ে বসবাস করার মতো পরিস্থিতি পৃথিবীতে এখনও তৈরি হয়নি। ক্লার্কের সবকিছু দেখে স্বাভাবিক লাগলেও মনে মনে কিন্তু একটা সন্দেহ তৈরি হচ্ছিল। এই মাউন্ট ওয়েদারের লোকেরা তাকে একটা ম্যাপ দেয় এবং বলে কিছু কাজ আছে এমন যে কাজে আমাদেরকে সাহায্য করতে হবে আপনাকে। কিন্তু ক্লার্ক যখন সেই ম্যাপটা খুব ভালো করে দেখে সে বুঝতে পারে এই ম্যাপের মধ্যে কিন্তু এই মাউন্ট ওয়েদার থেকে বেরোনোর কোনো পথই নেই। অর্থাৎ তারা এখানে এক প্রকার বন্দী হয়ে আছে, কোনো বিপদ লুকিয়ে আছে, কোনো বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। কিন্তু ক্লার্কের কথায় বাকি আর্কবাসীরা পাত্তা দেয় না। তারা ভাবে মাউন্ট ওয়েদারের লোকজন আমাদেরকে এত আদর যত্ন করছে, তারা কখনোই আমাদের খারাপ চাইতে পারে না। তবে দেখা যায় এই আর্কবাসী যার নাম জ্যাসপার, তার সাথে এই মাউন্ট ওয়েদারে থাকা একটা মেয়ে মায়ার বন্ধুত্ব হয়েছে। ক্লার্ককে দেখা যায় সে মায়ার কাছ থেকে একটা কি কার্ড নিয়ে পালিয়েছে। এই কি কার্ডটার সাহায্যে এখানকার যে কোনো দরজা খোলা যাবে, কারণ ক্লার্ক যেভাবেই হোক এখান থেকে পালাতে চায়। কিন্তু সুরক্ষাকর্মীরা তাকে ধরার জন্য ছোটে, কিন্তু ততক্ষণে ক্লার্ক লিফটের দরজা খুলে তার ছিঁড়ে এমার্জেন্সি দিয়ে উপরে উঠে আপ্রাণ পালানোর চেষ্টা করে, কিন্তু মায়া জ্যাসপারকে সঙ্গে নিয়ে গিয়ে তাকে ধরে ফেলে। এখানে বলে রাখি, মাউন্ট ওয়েদারে যারা বসবাস করে তারা কিন্তু কোনো রকম সুরক্ষা ছাড়া পৃথিবীর বাতাস বা পৃথিবীর অক্সিজেন গ্রহণ করে না। এমনকি পুরো মাউন্ট ওয়েদার জায়গাটা আর্কের মতোই ঢাকা, সেখানে কোনো জানালাও নেই। পৃথিবী যখন ধ্বংস হচ্ছিল তখন এখানে তারা ঢুকে গেছিল এবং তারপর এখান থেকে তারা আর বেরোয়নি। এবং এখন যখন তাদের এখান থেকে বেরোনোর দরকার হয় তারা রীতিমতো সুরক্ষা নিয়ে তবে পৃথিবীর বাতাসের মধ্যে বেরোয়। দেখা যায় ক্লার্ককে বন্দি করে সুরক্ষাকর্মীরা তাকে ওয়ালেসের কাছে নিয়ে আসে। ওয়ালেস ক্লার্ককে বলে, জানো ক্লার্ক, আজ থেকে প্রায় 56 বছর আগেই পৃথিবী বসবাসযোগ্য হয়ে উঠেছিল এবং এটা শোনার পর আমি মাউন্ট ওয়েদারের দরজা খুলে বাইরে বেরিয়েছিলাম এবং এই দরজা খোলার কারণে তেজস্ক্রিয়তার ফলে 54 জন মানুষের মৃত্যু হয়েছে আমাদের এখানকার, এবং সেই 54 জনের মধ্যে আমার পরিবারও ছিল। এবার প্রশ্ন হলো, মাউন্ট ওয়েদারের বাইরে গেলে কেন তাদের মৃত্যু হবে? কারণ পৃথিবী যখন ধ্বংস হচ্ছিল তারা যে এটার ভেতরে ঢুকে গেছিল এই মাউন্ট ওয়েদারের ভেতরে, এখান থেকে তারা বহু বছর বের হয়নি এবং এর ফলে পৃথিবীর আবহাওয়া বা বাতাসের সঙ্গে তাদের শরীর কোনোভাবেই খাপ খাওয়াতে পারবে না এবং তারা শারীরিক দিক থেকে অনেকটা দুর্বল হয়ে গেছে এবং এই কারণে পৃথিবীর খোলা বাতাসে তারা বেরোতে পারবে না, কারণ পৃথিবীর বাতাসে এখনও সেই পরমাণু বিস্ফোরণের তেজস্ক্রিয়তা রয়ে গেছে এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো জায়গায় পারমাণবিক বিস্ফোরণ হলে সেটার প্রভাব বহু বছর ধরে থাকে। সাথে ক্লার্ককে এটাও জানানো হয় যে এখানে যে আর্কবাসীরা আছে তারা ছাড়া জঙ্গলে এবং আপনাদের মহাকাশযানের মধ্যে যে আর্কবাসীদের উপস্থিতির কথা আপনারা বলেছেন যে আমাদের সাথে আরও আর্কবাসী ছিল, তাদের কাউকে কিন্তু আমার লোকেরা খুঁজে পায়নি। অন্যদিকে দেখা যায় অত্যাচারী আদিবাসীরা যখন ফিনের মতো ব্লেককেও বন্দি করে তখন তার সাথে থাকা বাকিরাও সামনে চলে আসে, কিন্তু আদিবাসীরা তাদের ওপর হামলা করতে যাওয়ার আগেই কেউ তাকে পেছন থেকে গুলি করে দেয় আর দেখা যায় সেখানে কেন বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। ওই অত্যাচারী আদিবাসী মারা যাওয়ার পর কেন তার সাথে থাকা বাকি লোকেদের সেখানে ডাকে, অর্থাৎ ব্লেকরা এখন একা নয়। ফিন এবং ব্লেক তাদেরকে তাদের পুরনো মহাকাশযানে নিয়ে আসে। এদিকে ক্লার্কের মা সেখানে এসে তার মেয়েকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যায় লিঙ্কন অক্টিভিয়াকে নিয়ে তাদের গ্রামে পৌঁছে গেছে এবং তাকে বিশ্রাম করতে বলে তার জন্য ওষুধ আনতে যায়। আর এই সব কিছুর বাইরে মহাশূন্যে আর্ক প্রধানকে দেখা যায়, যিনি কিনা গোটা আর্ককে পৃথিবীতে পাঠানোর পর সেখানেই থেকে গেছিলেন, কিন্তু এই সময় তিনি জনশূন্য আর্কে কারো গলা শুনতে পান। এদিকে দেখা যায় কেনডা নিজেদের ড্রপশিপ আলফা স্টেশনে ফেরে সেটাকে নিজেদের মতো ঠিকঠাক করতে শুরু করে তারা, কারণ আর যাই হোক বর্তমানে এটাই তাদের ঘরবাড়ি। আর একই সাথে কেন ব্লেকের কাছে ওই হিংস্র আদিবাসীদের সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে শুরু করে, কারণ তারা বুঝে গেছে এই পৃথিবীতে থাকতে গেলে এদের সঙ্গে লড়াই করেই থাকতে হবে। অন্যদিকে দেখা যায় মাউন্ট ওয়েদারে দুজন সুরক্ষাকর্মীকে নিয়ে আসা হয়, তাদের গুলি লেগেছে, একজন মারাও গেছে এবং এটা দেখে ক্লার্ক পরিষ্কার বুঝতে পারে এটা আদিবাসীদের কাজ নয়, এটা আর্কবাসীদের কাজ। অর্থাৎ এখানে যতগুলো আর্কবাসী আছে তারা ছাড়াও আরও আর্কবাসীরা জীবিত আছে এবং সেই খবরটা জানাতে ওয়ালেসের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু ওয়ালেস সমস্ত বিষয়টা অস্বীকার করে। কিন্তু ওয়ালেস বলে, না, আর্কবাসীদের কাজ নয়, এটা আদিবাসীরা করেছে, কারণ সুরক্ষাকর্মীর মৃতদেহের শরীর থেকে একটা অস্ত্র পাওয়া যায় যেটা কোনোভাবেই গুলি নয়।
এদিকে দেখা যায় আর্কের প্রধান কারো গলার আওয়াজ শুনতে পাওয়ার পর গোটা আর্ক খোঁজার পর সে একটা শিশুকে উদ্ধার করে। এটা দেখে আর্ক প্রধানে মনে হয় এই বাচ্চাটাকে কোনোভাবেই মরতে দেওয়া যাবে না, এমনিতেই অনেক মানুষ মারা গেছে এই মহাকাশ স্টেশনে। অন্যদিকে দেখা যায় লিঙ্কনের অনুপস্থিতির সুযোগ নিয়ে একজন অচেনা মানুষ এসে অক্টিভিয়াকে জোর করে কিছু একটা খাইয়ে অজ্ঞান করে দেয়। অন্যদিকে ক্লার্কের মা যখন রেভেনের অপারেশন করার জন্য প্রস্তুত হচ্ছিল, এই সময় সে হঠাৎ করে একটা চিৎকার শুনতে পায় এবং কিছু দূর গিয়ে দেখে সেখানে তাদেরই কিছু লোকেদের মেরে গাছের সঙ্গে গেঁথে রাখা হয়েছে। এদিকে জ্ঞান ফেরার পর অক্টিভিয়া ওই অচেনা ব্যক্তির কাছে জানতে পারে সে লিঙ্কনের বন্ধু, তার নাম নাইকো। নাইকো অক্টিভিয়াকে বলে সে অক্টিভিয়াকে বাঁচিয়েছে এটাই যথেষ্ট, কিন্তু লিঙ্কন বর্তমানে রিপার্স মানে সেই নরখাদক আদিবাসীদের ডেকে এনে যে ভুল করেছে তা সাজা পাচ্ছে। কিন্তু অক্টিভিয়া লিঙ্কনকে বাঁচানোর জন্য নাইকোকে বন্দি বানিয়ে ওই গ্রামের বাকি সদস্যদের কাছে লিঙ্কনের মুক্তি দেওয়ার দাবি জানায় এবং বলে লিঙ্কনকে যদি না পাই তাহলে নাইকোকে মেরে ফেলব। আর এটা শুনে ওই গ্রামের মহিলা প্রধান অক্টিভিয়ার কথায় রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে লিঙ্কনের পর নাইকোই ছিল এরকম একজন মানুষ যে কিনা গ্রামের একমাত্র চিকিৎসক। কোনো অসুখ বিসুখ হলে আদিবাসীরা এর কাছেই চিকিৎসা করাতো, সুতরাং তারা নাইকোকে হারাতে পারবে না। এদিকে দেখা যায় ক্লার্ক চালাকি করে নিজেকে আহত করে, কারণ সে মাউন্ট ওয়েদারের চিকিৎসা বিভাগে যেতে চায়, কারণ তার মাউন্ট ওয়েদারের সিস্টেম এবং এখানকার মানুষদের প্রতি যে সন্দেহ হচ্ছে সেই সন্দেহ নিবারণ করার জন্য তাকে চিকিৎসা বিভাগে যেতেই হবে এবং সেই চিকিৎসা বিভাগে রোগী না হলে বাইরের লোকেদের যাওয়ার অনুমতি নেই। এদিকে দেখা যায় আর্কের প্রধান অনেক বিচার বিবেচনার পর ড্রপশিপ টেকনোলজিকে কাজে লাগিয়ে একটা মিসাইল লঞ্চ করে ওই বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য। এরপর তিনি মহাকাশচারীদের পোশাক পরে মহাশূন্যে বেরোবার জন্য প্রস্তুত হন। মহাশূন্যে বেরিয়ে খড়কুটোর মতো উড়ে এসে তিনি তার ড্রপশিপে পড়েন। এরপর একটু নিজেকে সামলে নিয়ে জ্যাকেটটা খুলতেই তিনি দেখেন বাচ্চাটা উধাও। এটা দেখে তিনি সম্পূর্ণ অবাক হয়ে যান, আর সেই মুহূর্তেই তিনি তার ছেলেকে চোখের সামনে দেখতে পান, যেখানে তার ছেলে ওয়েলস তার বাবাকে মোটিভেট করে। এটা দেখে তিনি সম্পূর্ণ অবাক হয়ে যান, কিন্তু কিছুক্ষণ পরে উনি আবার উঠে দাঁড়ান এবং দেখা যায় তার মিসাইল লঞ্চ হয়ে গেছে। ওদিকে দেখা যায় অক্টিভিয়া তার লড়াইয়ে সফল হয়ে অবশেষে লিঙ্কনকে ছাড়াতে পেরেছে। তবে সেই মুহূর্তে তাদের ওপর রিপার্সরা মানে নরখাদক আদিবাসীরা আক্রমণ করে। এর ফলে অক্টিভিয়া আহত হয় আর লিঙ্কন রিপার্সদের কবলে পড়ে যায়। এদিকে দেখা যায় পৃথিবীর এক মরু অঞ্চলে মিসাইল সমেত আর্কের প্রধান সুস্থভাবে ল্যান্ড করে। এবার এখানে প্রশ্ন আসে ওই বাচ্চাটাকে, যে বাচ্চাটাকে সে খুঁজে পেয়েছিল, আর বাচ্চাটা উধাই বা কেমন করে হয়ে গেল? বলে রাখি ওখানে কোনো বাচ্চাই ছিল না। আসলে আর্ক প্রধান এতটা একাকী ছিল ওখানে, সেই জন্য সে বাচ্চাটাকে কল্পনা করেছিল এবং এই জন্যই যখন মিসাইল লঞ্চ হচ্ছিল তখন সে বাচ্চাটাকে আর দেখতে পায় না, কারণ বাচ্চাটা পুরোপুরি তার কল্পনা ছিল। এদিকে দেখা যায় ক্লার্ক চিকিৎসা বিভাগে একা থাকার সুযোগে কৌতূহলবশত সেখানে থাকা রক্ত প্রবাহের নলগুলোকে অনুসরণ করে এবং একটা এসি ডাক খুলে কোনো রকমে সেখান দিয়ে ভেতরে প্রবেশ করে যা দেখে তাতে তার পায়ের মাটি সরে যায়, কারণ এর ভেতরে এক বিশাল বড় ঘরের মধ্যে প্রচুর মানুষকে পশু পাখির মতো খাঁচায় আটকে রাখা হয়েছে এবং কারোর কারোর শরীর থেকে পাইপ দিয়ে রক্ত নেওয়া চলছে। ক্লার্ককে দেখে সেখানকার সব অসহায় মানুষেরা হাত বাড়িয়ে সাহায্য চাইছে, আর এই মানুষদের মধ্যেই সে দেখে আদিবাসী লিডার আনিয়াকে। ক্লার্ক অবাক হয়ে যায়, এত যত্ন করছে যারা, এত সেবা করছিল যারা আর্কবাসীদের, তারা এরকম হিংস্র কাজ কেন করছে? কেন এইসব মানুষের দেহ থেকে রক্ত নেওয়া হচ্ছে? এই রক্ত নিয়ে তারা কি করে? ক্লার্ক আনিয়ার খাঁচার তালা ভেঙে তাকে একসময় মুক্ত করে নেয় এবং আনিয়াকে নিয়ে সে অন্য ঘরে যখনই যায় তখন সেখানে দেখা যায় সেই ঘরটার ফ্লোর অটোমেটিকলি ভাগ হয়ে যায়। তারা নিচে পড়ে যায় আর ড্রেনের মতো একটা পথ দিয়ে গড়িয়ে তারা পৌঁছে যায় অনেকগুলো মৃত প্রায় মানুষের মাঝখানে। কোনো রকমভাবেই সেখান থেকে উঠে দাঁড়ালেও তারা সেখানে আবারও কিছু লোকের উপস্থিতি টের পায়। এরা ছিল হিংস্র জঙ্গলি আদিবাসী গোষ্ঠী যার নাম রিপার্স। ক্লার্ক ও আনিয়া নিজেদেরকে বাঁচাতে একটা আবর্জনা ফেলার ট্রলিতে লুকিয়ে পড়ে। এদিকে রিপার্সরা ওই ট্রলির ওপরে ওখানে থাকা মানুষদেরকে তুলে সেটা নিয়ে এগিয়ে যেতে থাকে। অবশেষে একটা জায়গায় এসে তারা মানুষগুলোর সাথে এমন কিছু করে যেটা চিৎকার শুধুমাত্র শুনতে পায় ক্লার্ক রায়। এরপর ক্লার্ক আর আনিয়া সেখান থেকে পালায়। এদিকে আলফা স্টেশনে ক্লার্কের মা নিখোঁজ আর্কবাসীদের খোঁজার জন্য একটা প্ল্যান করে। অন্যদিকে ব্লেক আর ফিন দল বানিয়ে ক্লার্ক ও বাকিদেরকে খুঁজতে জঙ্গলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে তারা কিছু রিপার্সদের দেখতে পায়। তাদের মধ্যে একজনের গলায় ক্লার্কের ঘড়ি ঝুলতে থেকে ব্লেক তাকে বন্দি করে, কারণ ব্লেক বুঝতে পারে নিশ্চয়ই এই আদিবাসীটা জানে যে ক্লার্ক কোথায়। অন্যদিকে অক্টিভিয়া মহিলা গ্রাম প্রধানের কাছে গিয়ে রিপার্সদের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে বলে, কিন্তু তারা রাজি হয় না। অবশেষে একসময় তারা রাজি হয় এবং একজোট হয়ে তারা গ্রামের বন্দি লোকেদের রিপার্সদের হাত থেকে উদ্ধার করে।
কিন্তু অক্টেভিয়া যার জন্য এসেছিল সেই কিন্তু ছিল না, লিঙ্কন। লিঙ্কন সেখানে ছিল না এবং সবাই ভেবে নেয় লিঙ্কন বোধহয় সত্যিই মারা গেছে। অন্যদিকে আনিয়া ও ক্লার্ক ওই গুহার মধ্য দিয়ে অনেক দূর পালিয়ে আসার পর ক্লার্ক আনিয়াকে বলে, আমি সব কিছু বুঝতে পেরেছি। ব্যাপারটা হলো ৯৭ বছর আগে যখন পারমাণবিক বিস্ফোরণ ঘটে পৃথিবীতে, তার ফলে বাতাসে যে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশনের সৃষ্টি হয় সেটা আমরা আর্কবাসীরা এবং তোমরা আদিবাসীরা সহ্য করতে পারলেও এই মাউন্ট ওয়েদারে যারা থাকে, যেহেতু তারা ৯৭ বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ওই মাউন্ট ওয়েদারের ভেতরে ঢুকেছিল, সুতরাং তারা বর্তমান পৃথিবীতে ওই রেডিয়েশনকে সহ্য করার ক্ষমতা রাখে না এবং তাই ওরা ওখানে থাকে। এবং যেহেতু আমাদের রক্ত এই রেডিয়েশনকে সহ্য করতে পারে, সেহেতু এরা আদিবাসী অর্থাৎ তোমাদের লোককে এবং আর্কবাসী অর্থাৎ আমাদের লোকদের ধরে নিয়ে গিয়ে তাদের সাথে এমন একটা কিছু করে যেটা এখনও জানার বাকি আছে। অর্থাৎ ওখানে যেই লোকগুলোকে দেখলাম আমরা বন্দি বানিয়ে রেখেছে যাদেরকে, হয়তো তাদেরকে দিয়েই ওরা এমন কিছু তৈরি করে যেটা কিনা মাউন্ট ওয়েদারের লোকেদের বেঁচে থাকতে সাহায্য করে। যাই হোক, এই রহস্য থেকে পর্দা একটু পরে উঠবে। দেখা যায় আনিয়া কিন্তু এত কিছু জানার পর একা যেতে রাজি নয় ক্লার্কের সাথে। সে বলে, আমি যদি এখান থেকে যাই তাহলে আমার আদিবাসী ভাই বোনদেরকে সাথে নিয়েই যাব, তাদেরকেও এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। এবং এসব কথা বলতে বলতে সে সেখান থেকে হঠাৎ করে পালিয়ে যায় এবং ক্লার্ক সামনের দিকে দৌড়তে থাকে। কিন্তু অনেক দূর যাওয়ার পর ওই গুহার চারপাশ থেকে রিপার্সরা তাকে ঘিরে ধরে, কিন্তু দুজন লোক একটা অদ্ভুত যন্ত্রের সাহায্যে রিপার্সদের সেখান থেকে তাড়িয়ে দেয় এবং ক্লার্ককে সঙ্গে নিয়ে যায়। এরা আর অন্য কেউ ছিল না, এরা ছিল মাউন্ট ওয়েদারের সুরক্ষাকর্মীরা। এদিকে দেখা যায় ব্লেকরা সেই বন্দি রিপারকে ফিনের আবিষ্কার করা সেই বেসমেন্টের ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সেই বন্দি রিপারটার থেকে তারা জানতে পারে যে ক্লার্করা নাকি জঙ্গলের পূর্ব দিকে আছে। সেই আদিবাসী রিপারটা একটা ম্যাপও এঁকে দেয়। এরপর ফিন সেই রিপারটাকে হত্যা করে। এদিকে ওই লোকগুলো যখন ক্লার্ককে ধরে নিয়ে যাচ্ছিল সেই সময় হঠাৎ করে এক লাফে আনিয়া তাদের ওপরে হামলা করে এবং ক্লার্ককে বাঁচায়। এরপর তারা দুজন দৌড়ে গুহার শেষ প্রান্তে এসে দেখে সামনে একটা খরস্রোতা ঝর্ণা এবং তারা সেই ঝর্ণার মধ্যে লাফ দিয়ে দেয়, কারণ তাদের পেছনে মাউন্ট ওয়েদারের লোকেরা আসছিল। যেভাবেই হোক বাঁচতে তো হবে। এদিকে দেখা যায় কেনের কাছে যে বন্দি আদিবাসী ছিল, কেন তাকে নিয়ে রওনা হয় ক্লার্কদের খোঁজার জন্য এবং যাওয়ার আগে সে ক্লার্কের মাকে আর্কবাসীদের লিডার বানিয়ে দেয়। এদিকে দেখা যায় অতটা উপর থেকে জলে পড়ার পরও ক্লার্ক আর আনিয়া দুজনেই বেঁচে আছে, কিন্তু আনিয়া ক্লার্ককে বাঁচিয়েছে অন্য কারণে। সেটা হলো আনিয়ার ৩০০ জন লোককে ক্লার্করা মেরেছে, তাই সে চায় ক্লার্ককে বন্দি করে তাদের সঙ্গে নিয়ে যেতে, যাতে তাদের দলের বাকি লোকেদের হাতে সে ক্লার্ককে তুলে দিয়ে দলের মধ্যে পুরনো হারানো সম্মান ফিরে পেতে পারে। এবং এখানেই বোঝা যায় যে সে এতক্ষণ ধরে ক্লার্ককে কেন বাঁচাচ্ছিল, কারণ সে এবং তার গোষ্ঠীর লোকেরা মিলে ক্লার্ককে হত্যা করে তাদের নিজেদের মানুষ মারার প্রতিশোধ নিতে চায়। এদিকে দেখা যায় আর্কের প্রধানকে। সে যখন ওই মরুভূমি এলাকায় এসে পড়েছিল, তারপর একটা বাচ্চা তাকে দেখতে পায় এবং নিজের বাড়িতে নিয়ে আসে এবং এখন থেকে আর্কের প্রধান এই বাড়িতেই থাকা শুরু করে। অন্যদিকে আনিয়া যখন ক্লার্ককে ধরে নিয়ে যাচ্ছিল, মাউন্ট ওয়েদারের লোকেরা কিন্তু তাদের পিছু নেয়। কিন্তু ব্যাপার হলো তারা যেখানেই যাচ্ছে মাউন্ট ওয়েদারের লোকেরা কি করে বুঝতে পারছে যে তারা কোথায় আছে? কারণ হলো আনিয়া শরীরে মাউন্ট ওয়েদারের লোকেরা একটা জিপিএস ট্র্যাকার বসিয়ে দিয়েছিল এবং যার ফলে তারা জানতে পারছিল যে আনিয়া এখন কোথায় আছে। আনিয়া সেটা দেখা মাত্র সেটাকে কামড়ে বের করে ফেলে শরীর থেকে এবং এই সুযোগে ক্লার্ক নিজেকে মুক্ত করার জন্য বাধ্য হয়ে আনিয়াকে আঘাত করে এবং আনিয়াকে বন্দি বানিয়ে টানতে টানতে পুরনো ড্রপশিপ অবধি নিয়ে আসে। কিন্তু সেখানে আসতে আনিয়া জ্ঞান ফিরে পায় এবং ক্লার্কের সঙ্গে ভয়ঙ্কর মারপিট শুরু করে দেয়। ওদিকে ব্লেকরা সেই আদিবাসী তৈরি করা ম্যাপটা অনুসরণ করতে গিয়ে দেখে পথে অনেক লাশ পড়ে আছে। এই লাশগুলো কার? ড্রপশিপে করে আর্ক থেকে কেন যাদেরকে নিয়ে রওনা হয়েছিল তারা সফলভাবে ল্যান্ড করতে পারেনি পৃথিবীতে এসে, ফলে তারা মারা যায়। এই লাশগুলো তাদের। এসব দেখতে দেখতে ব্লেকরা ওখানে লক্ষ্য করে যে খাদের মধ্যে একজন আর্কবাসী আটকে আছে, সে জীবিত। তাকে বাঁচাতে ব্লেকদের টিমের একজন কোমরে দড়ি বেঁধে নিচে নামে, কিন্তু মেয়েটাকে উদ্ধার করার আগে দড়ি ছিঁড়ে সে নিজেই খাদে পড়ে যায়। এরপর ব্লেক অন্য একটা দড়ি নিয়ে তাকে উদ্ধার করতে যায়, কিন্তু কিছুটা উপরে ওঠার পর তাদের দড়িটা ছিঁড়ে যায়। এদিকে আদিবাসীরা এই সময় আক্রমণ শুরু করে দেয়। এত সমস্যার পরেও তারা মেয়েটাকে ওপরে তুলতে সক্ষম হয়। ওদিকে অক্টেভিয়া জঙ্গলে ঘুরতে ঘুরতে এই সময় তার ভাইয়ের দেখা পেয়ে যায় এবং ব্লেক চিকিৎসার জন্য অক্টেভিয়ার সাথে আহতদের নিয়ে আলফা স্টেশনে ফিরে যায়। এদিকে দেখা যায় আর্ক প্রধান যার বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখানে কিছু লোক আর্ক প্রধানকে ধরতে আসে এবং আর্ক প্রধান সেই বাচ্চাটার মাকে জিজ্ঞেস করে, ওরা কি আমাকে ধরতে এসেছে? ওরা কি করে জানলো আমি এখানে আছি? বাচ্চাটার মাটা বলে, ওরা আমাকে একটা ঘোড়া দিয়েছে এবং এই ঘোড়ার বদলে আমি আপনাকে ওদের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছি।
বোঝো ব্যাপার, কেমন মহিলা। অন্যদিকে সকাল পেরিয়ে রাতে ক্লার্ক আনিয়াকে সঙ্গে নিয়ে আলফা স্টেশন অর্থাৎ নতুন ড্রপশিপে এসে পৌঁছায়। তবে এখানে এসে আনিয়াকে সে মুক্ত করে দেয় এবং আনিয়াকে বলে, দেখো আনিয়া, হতে পারে আমাদেরকে তোমরা শত্রু ভাবো, কিন্তু বর্তমানে আমাদের শত্রু কিন্তু একই, মাউন্ট ওয়েদারে থাকা সেই লোকগুলো তোমাদের অর্থাৎ আদিবাসীদের এবং আমাদের অর্থাৎ আর্কবাসীদেরকে কেন ধরে নিয়ে যায় এবং আমাদের ও তোমাদের প্রচুর মানুষকে তারা সেখানে আটকে রেখেছে। সুতরাং তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এসো আমার সাথে হাত মেলাও। আনিয়া রাজিও হয়ে যায়, কিন্তু বিপদ বাধে এখানেই। কারণ সেই ড্রপশিপে যে রক্ষাকর্মীরা ছিল তারা যখনই দেখলো যে একজন আদিবাসী তাদের সীমারেখায় চলে এসেছে, তারা আনিয়াকে গুলি করে এবং আনিয়া মারা যায়। এমনকি তারা ক্লার্ককেও চিনতে না পেরে ক্লার্ককেও আহত করে বসে। তবে ক্লার্ককে আলফা স্টেশনে ধরে নিয়ে আসার পর সৌভাগ্যবশত তার মা ক্লার্ককে দেখে চিনতে পারে। কিছুক্ষণ পরেই ব্লেকরাও আলফা স্টেশনে ফিরে চলে আসে এবং সেখানে ক্লার্ক, ব্লেক সবাই মিলে বাকি আর্কবাসীদের সেই মাউন্ট ওয়েদার থেকে উদ্ধার করার জন্য প্ল্যান বানাতে শুরু করে। এদিকে মাউন্ট ওয়েদারের প্রেসিডেন্ট ওয়ালেস জাসপারকে ডেকে পাঠায়। ওয়ালেস জাসপারকে বলে, তোমাকে ক্লার্কের গতিবিধির উপর নজর রাখতে বলেছিলাম, একটা কাজও তো পারলে না, তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, বাইরে যাও আর যেভাবেই হোক ক্লার্ককে খুঁজে নিয়ে এসো। এদিকে দেখা যায় ফিন আর মার্ফি এক আদিবাসীর উপরে নজর রাখছিল এবং রাতের বেলায় ফিন একটা মশাল নিয়ে আদিবাসীদের খাদ্য ভাণ্ডারে আগুন লাগিয়ে দেয় এবং ফিন কিছু আদিবাসীদের বিনা অপরাধে গুলি করে, যেখানে বাচ্চা বুড়ো কেউই বাদ যায় না। কারণ ফিনদের মতে যে আর্কবাসীরা নিখোঁজ হয়েছে তার পেছনে নিশ্চয়ই এই আদিবাসীগুলোর হাত আছে। অন্যদিকে অক্টেভিয়ারাও গ্রামের সামনে থাকায় তারা সেই গুলির আওয়াজ শুনে তাদের সামনে উপস্থিত হয়। এদিকে দেখা যায় লিঙ্কন কিন্তু মারা যায়নি। লিঙ্কনকে আটকে রেখে মাউন্ট ওয়েদারের লোকেরা কোনো একটা পরীক্ষা নিরীক্ষা করছে। দেখা যায় লিঙ্কনকে তারা বারবার কোনো একটা জিনিস শরীরের ভেতরে ঢোকাচ্ছে, যেটা লিঙ্কনের কাছে খুবই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। এদিকে দেখা যায় মাউন্ট ওয়েদারের একটা ঘরে জাসপারের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই মায়ার ওপর সেই পরমাণু রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার প্রভাব পড়ে এবং এর ফলে মায়ার চামড়া পুড়তে শুরু করে। জাসপার চিকিৎসককে জিজ্ঞেস করে, এই সব রোগের কি কোনো উপায় নেই? এই পরমাণু বিস্ফোরণের 97 বছর পর এখনও যে বাতাসের মধ্যে রেডিয়েশন আছে সেটার প্রভাবে তো আপনাদের লোকজন আহত হয়ে পড়ছে, একে আপনারা চিকিৎসা কী করে করবেন? ডাক্তার জানায়, যেহেতু তোমরা পৃথিবীর বাইরে বেড়ে উঠেছ, সুতরাং তোমাদের শরীরের রক্তে এমন ক্ষমতা আছে যেটা কিনা পৃথিবীর এই রেডিয়েশনকে সহ্য করে নিতে পারে, এবং সেই জন্য যদি তুমি তোমার রক্ত মায়ার শরীরে প্রবেশ করাও তাহলে মায়া ভালো হয়ে যেতে পারে। জাসপার রাজি হয়ে যায়, কিন্তু চিকিৎসকের কাজের ধরন এবং তার কথাবার্তা শুনে মনটি কিছুটা সন্দেহ করে। এর কিছুটা সময় কেটে যাওয়ার পর দেখা যায় মায়া আগের মতো একদম সুস্থ, তবে জাসপারকে দেখে মনে হয় অনেকটাই দুর্বল হয়ে গেছে। দেখা যায় চিকিৎসক গিয়ে মাউন্ট ওয়েদারের প্রধান ওয়ালেসকে বলছে, আমাদের প্রথম মানব ট্রায়াল সফল হয়েছে, এখন থেকে প্রত্যেক আর্কবাসীকে আমরা আমাদের কাজে লাগাতে পারি। এদিকে কেনকে দেখা যায়, কেন তার হাতে বন্দি একজন আদিবাসীর দেখানো পথ অনুসরণ করে একটা জায়গায় এসে পৌঁছায়, কিন্তু সেখানে তারা অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না, তাই সে তার দেহরক্ষী এবং অস্ত্রটা সেখানেই ছেড়ে দেয়। আর এটা কেন সবচেয়ে বড় ভুল করে বসে, কারণ এই আদিবাসী কেনের ভালো মানুষের সুযোগ নিয়ে তাকে বন্দি করে। আর কেন সেই ঘরের মধ্যে দেখতে পায় তাদের কাউন্সিলর অর্থাৎ আর্কের প্রধানকে আদিবাসীরা এখানে বন্দি করে রেখেছে। অন্যদিকে অক্টেভিয়া, ব্লেক এবং ক্লার্ক লিঙ্কনের গ্রামের সামনে পৌঁছায়, আর মাউন্ট ওয়েদারের লোকেরা লিঙ্কনের ওপর অত্যাচারের দ্বিতীয় ধাপ শুরু করে, যেখানে লিঙ্কনকে অন্য একজনের সাথে মারপিট করতে ছেড়ে দেওয়া হয়। এবং অবাক ব্যাপার, দুজন কোনো কারণ ছাড়াই মানসিক রোগীর মতো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। লিঙ্কনের ওপরে এমন কিছু তো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যার জন্য লিঙ্কনের ব্রেন নিজের কন্ট্রোলেই নেই। মাউন্ট ওয়েদারের ডাক্তাররা 2-3 দিন পর ওয়ালেসকে জানায়, রক্ত আদান প্রদানের প্রক্রিয়ার পর মায়ার শরীর নিজে থেকে রেডিয়েশন সহ্য করতে সক্ষম হয়ে গেছে। সুতরাং জাসপারের রক্ত পরীক্ষা করে দেখা গেছে তার রক্ত সাধারণ আদিবাসীদের তুলনায় অনেক বেশি কার্যকর। তাই ডাক্তাররা একটা প্ল্যান করেছে, সমস্ত আর্কবাসীদের এক জায়গায় করে তাদের শরীরের রক্ত নিয়ে মাউন্ট ওয়েদারের লোকেদের শরীরের মধ্যে সেই রক্ত ঢুকিয়ে দিতে হবে, যাতে তারা বর্তমান পৃথিবীর এই রেডিয়েশন সহ্য করতে পারে এবং বিনা বাধায় মাউন্ট ওয়েদারের বাইরে যেতে পারে মাউন্ট ওয়েদারের লোকেরা। চিকিৎসকের এই পরামর্শে সম্মতি জানায় কেজ হলো মাউন্ট ওয়েদারের প্রধান ওয়ালেসের ছেলে। অন্যদিকে দেখা যায় ক্লার্ক, তার মা, রেভেন, ব্লেক, ফিন এবং অন্যান্য মানুষদের, তারা মাউন্ট ওয়েদারের রেডিও সিগন্যালের টাওয়ার ধ্বংস করতে যাচ্ছিল। কিছু সময় পর ক্লার্করা মাউন্ট ওয়েদারের অনেকটা কাছাকাছি এসে পৌঁছায়। রাত কাটানোর জন্য তারা সেখানে একটা তাঁবু টাঙানোর প্ল্যান করে, কিন্তু ঠিক সেই সময় সেখানে ক্লার্ক এবং ফিন বিষাক্ত ধোঁয়া দেখতে পায় এবং সেখান থেকে পালাতে শুরু করে, সবাইকে সতর্ক করে দেয়। ওদিকে কেন এবং আর্কের প্রধানের কাছে একজন আদিবাসী এসে বলে,
কেনের লোকেরা অর্থাৎ কোনো আর্কবাসী তাদের গ্রামে আক্রমণ করেছে এবং মানুষ মেরেছে। তাই আদিবাসীরা চাইছে কেন এবং আর্কের প্রধানের মধ্যে যে কোনো একজনকে প্রতিশোধ নেওয়ার জন্য মেরে ফেলতে। এরপর সেই লোকটা তাদের কাছে একটা চাকু দিয়ে তাদের দলের একটা মেয়েকে পাহারায় রেখে একে অপরকে মারতে বলে। আর্কের প্রধান খুব ভালো করে বুঝতে পারে যে হয় তাকে মরতে হবে, নয় কেনকে মরতে হবে এই চাকুটা দিয়ে, নয়তো এই আদিবাসীরা দুজনকেই মেরে ফেলবে। এদিকে দেখা যায় ব্লেক ও অক্টিভিয়া এই ধোঁয়ার কবলে পড়া কিছু পোকাদের একটা জায়গায় ঢুকতে দেখে এবং একটা গুপ্ত জায়গা খুঁজে বের করে। এরপর তারা ভেতরে ঢুকে দেখে ওটা একটা গ্যারেজ এবং গ্যারেজের মধ্যে একটা যন্ত্র হাতে পড়ে, যেটার মাধ্যমে তারা একটা গান শুনতে পায় এবং ওই গান বাজতেই নরখাদক আদিবাসী মানে রিপার্সরা তাদের উপর হামলা করে। আর ওই রিপার্সদের মধ্যে একজন ছিল লিঙ্কন। অর্থাৎ রিপার্সরা শুধুমাত্র হিংস্র আদিবাসী গোষ্ঠী নয়, তারা অন্যান্য সাধারণ আদিবাসীদের ওপর বিভিন্ন ওষুধ প্রয়োগ করে তাদেরকেও নিজেদের মতো হিংস্র বানিয়ে নিজেদের হয়ে কাজ করায়। এবং এই রিপার্সরা আসলে কাজ করে মাউন্ট ওয়েদারের লোকেদের হয়ে। তারা লিঙ্কনকেও নিজেদের মতো হিংস্র বানিয়ে নিয়েছে। এসব দেখে ব্লেক কোনো রকমে তাদের সাথে লড়াই করে নিজের বোনকে নিয়ে সেখান থেকে পালায়। রেভেন জানতে পারে যে জঙ্গলে যে বিষাক্ত ধোঁয়া দেখা যায় সেই ধোঁয়াটা নাকি মাউন্ট ওয়েদারের লোকেরাই ছড়ায়। এদিকে দেখা যায় মায়া জাসপারকে মাউন্ট ওয়েদারের আসল ঘৃণ্য সত্যটা বলে দেয় যে আরেকবাসীদের এখানে শুধুমাত্র ধরে আনা হয় তাদের থেকে রক্ত নেওয়ার জন্য, যাতে মাউন্ট ওয়েদারের লোকেরা নিজেদেরকে ঠিক করতে পারে। এবং এটা শোনার পর জাসপার ঠিক করে যে যেভাবেই হোক এই মাউন্ট ওয়েদার থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। সে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু মাউন্ট ওয়েদার থেকে পালাতে চাইলেই তো আর পালানো যায় না, সেখানে কড়া পাহারা রয়েছে। তাই সবকিছু জানার পরেও জাসপার অন্যান্য মানুষদের মতো স্বেচ্ছায় রক্ত দিতে থাকে। এদিকে দেখা যায় কেন এবং আর্কের প্রধানকে, তাদের মধ্যে যে কোনো একজনকে তো মরতে হবে। কেন ঠিক করে সে মারা যাবে, আর্কের প্রধান বেঁচে থাকুক, তার বেঁচে থাকাটা দরকার। কেন আর্কের প্রধানের হাতে চাকু ধরিয়ে দেয় এবং তাকে মেরে ফেলতে বলে, কিন্তু প্রধান সেটা না করে নিজের হাতই কেটে ফেলে এবং বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচানোর জন্য তাদের সাথে থাকা সেই গ্রামবাসী মেয়েটার গলায় চাকু ধরে। কিন্তু কায়দা করে ওই মেয়েটা তাকে কাবু করে ফেলে। আসলে এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে ছিল না, মেয়েটা ছিল এই গ্রামবাসীদের লিডার। এদিকে দেখা যায় গ্যারাজে বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকার পর ব্লেক এবং অক্টিভিয়া ইচ্ছে করে লিঙ্কনকে তাদের সামনে ডাকে এবং ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। আর বিষাক্ত ধোঁয়া কেটে গেলে দেখা যায় ক্যাম্পে ক্লার্ক ফিন ফিরে এসেছে এবং এরই সাথে ক্যাম্পে প্রবেশ করে আর্কের প্রধান। অর্থাৎ প্রধানের জন্য কেনের আত্মত্যাগ দেখে ওই গ্রামবাসীদের নেতা প্রধানকে মুক্তি দিয়েছে। কিন্তু প্রধান একা আসেনি, প্রধানের মাধ্যমে সেই গ্রামবাসীরা একটা বার্তা পাঠিয়েছে আর্কবাসীদের জন্য। কি সেই বার্তা? 2 দিনের মধ্যে তাদের জায়গা ছেড়ে চলে যেতে হবে, নয়তো মরতে হবে। এদিকে দেখা যায় মাউন্ট ওয়েদারের সব গবেষণার প্রতিটা পর্যায় দিনের পর দিন আরও কঠিনতম হতে শুরু করে। এবার তারা তাদের মধ্যে একজনকে খোলা আকাশের নিচে ছেড়ে দেয়, শুধুমাত্র এটা দেখার জন্য যে ওই মেয়েটার শরীরে আর্কবাসীর রক্ত ঢোকানোর পর এই মেয়েটা পৃথিবীর বর্তমান রেডিয়েশনে কতক্ষণ পর্যন্ত জীবিত থাকতে পারে। এদিকে আদিবাসীদের দেওয়া সময় অনুযায়ী আর্কবাসীদের হাতে মাত্র 16 ঘন্টার সময় রয়েছে। তারা বলেছে 2 দিনের মধ্যে এই জায়গাটা ছেড়ে দিতে। ক্লার্কের মা এবং আর্ক প্রধান আলোচনা শুরু করে, কারণ তারা অনেক লড়াই করে অনেক কিছু হারিয়ে আজ পৃথিবীতে আবার এসেছে। এর মধ্যে যদি তাদেরকে আবার কোথাও যেতে হয়, এত কম সময়ের মধ্যে কোথায় যাবে তারা, কোন জায়গায় গিয়ে আশ্রয় নেবে? কিন্তু আর্কের প্রধান কোনো ঝুঁকি নিতে চান না, আর একজনও আর্কবাসীর মৃত্যু তিনি দেখতে চান না। তাই তিনি সমস্ত আর্কবাসীকে প্রস্তুত হতে বলেন অন্য জায়গায় যাওয়ার জন্য। এদিকে দেখা যায় ব্লেকরা লিঙ্কনকে একটা আলাদা জায়গায় বেঁধে রেখেছে, কারণ সে হিংস্র পশুর মতো আচরণ করছে। কেন আচরণ করছে? কারণ মাউন্ট ওয়েদারের লোকেরা লিঙ্কনকে একজন রিপার্সে পরিণত করেছে এবং ক্লার্ক লিঙ্কনকে দেখে বুঝতে পারে যে তার ওপর কোনো ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যেই ভয়ঙ্কর মাদক তার শরীরে প্রবেশ করিয়ে তাকে সাধারণ আদিবাসী থেকে একজন ভয়ঙ্কর রিপার্সে পরিণত করে ফেলা হয়েছে, সেই মাদকটা তার শরীর থেকে বের করে ফেললে লিঙ্কন আবার স্বাভাবিক হয়ে যাবে। এদিকে লিঙ্কনের বন্ধু নাইকো অক্টিভিয়াকে আদিবাসীদের হামলার বিষয়ে সাবধান করতে আসলে অক্টিভিয়া তাকে লিঙ্কনের কাছে নিয়ে যায়, কারণ অক্টিভিয়া জানে যে আদিবাসীদের চিকিৎসা সম্পর্কে লিঙ্কনের মতোই দক্ষ নাইকো। কিন্তু দেখা যায় নাইকো লিঙ্কনকে সুস্থ করতে চায় না, বরং একটা ওষুধ দিয়ে তাকে মেরে ফেলতে চায়। কারণ নাইকো বলে একবার কোনো সাধারণ মানুষ রিপার্সে পরিণত হয়ে গেলে তাকে আর সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা যায় না। এদিকে দেখা যায় মাউন্ট ওয়েদারের এই ডাক্তার, যার নাম ডক্টর সিং, এবং মাউন্ট ওয়েদারের প্রধানের ছেলে, যার নাম কেজ, তারা পরীক্ষা নিরীক্ষার পর একটা নতুন তথ্য সামনে পায়। সেটা হলো আর্কবাসীদের রক্ত নিজেদের শরীরে ঢোকানোর পর তারা যে পৃথিবীর রেডিয়েশন সহ্য করতে পারে, এই ব্যবস্থা কিন্তু চিরস্থায়ী নয়।
এটা কিছুদিনের জন্য। সারা জীবনের জন্য তারা যদি একদম ভয়হীনভাবে বর্তমান পৃথিবীর রেডিয়েশনে বাঁচতে চায়, তাহলে যতজন মানুষ আর্ক থেকে এসেছে সবগুলো মানুষের অস্থিমজ্জা বা বোন ম্যারো দরকার। এই অস্থিমজ্জা বা বোন ম্যারো তাদের শরীর থেকে বের করে মাউন্ট ওয়েদারের লোকেদের শরীরের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। তবেই মাউন্ট ওয়েদারের লোকেরা এই রেডিয়েশনের পৃথিবীতে সুস্থভাবে বসবাস করতে পারবে এবং বাঁচতে পারবে। এদিকে দেখা যায় আলফা স্টেশনে থাকা সমস্ত আর্কবাসীরা অন্য জায়গায় যাওয়ার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। ক্লার্ক তার মাকে জানায়, আদিবাসীদের আটকানোর জন্য আমার কাছে একটা ভালো প্ল্যান আছে। প্ল্যানটা হলো রিপার্স সমস্যার সমাধান। কারণ লিঙ্কনকে দেখে এবং নাইকোর কাছে রিপার্সদের সম্বন্ধে সবকিছু শোনার পর এটা পরিষ্কার যে রিপার্সরা মাউন্ট ওয়েদারে তৈরি করা এক ধরনের হিংস্র মানুষ, বা বলা যায় অস্ত্রের মতো। তাই রিপার্সদেরকে যদি সাধারণ মানুষের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাহলে এই সব মানুষদেরকে ব্যবহার করা যাবে মাউন্ট ওয়েদারের লোকেদেরকে মেরে ফেলার জন্য। কারণ সে একজন অত্যন্ত আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ডাক্তার। এদিকে দেখা যায় মাউন্ট ওয়েদারের প্রধান ওয়েলেস তার ছেলের সঙ্গে তর্ক বিতর্ক করছে। কারণ ওয়েলেস চায় না যে আর্কবাসীদের বোন ম্যারো বা অস্থিমজ্জা তাদের শরীর থেকে নিয়ে নেওয়া হোক। কারণ একটা মানুষের শরীর থেকে যদি বোন ম্যারো নিয়ে নেওয়া হয়, সেই মানুষটা মারা যাবে। ওয়েলেস খারাপ হতে পারে, কিন্তু এতটাও খারাপ না যে এতগুলো মানুষের প্রাণ সে নিয়ে নেবে। এদিকে দেখা যায় ক্লার্কের মা নিজের সর্বশক্তি দিয়ে সব রকমভাবে লিঙ্কনের চিকিৎসা করার পর লিঙ্কন আগের মতো একজন সাধারণ আদিবাসী হয়ে ওঠে। এবং এটা দেখি জঙ্গলবাসীরা অবাক হয়ে যায় এবং সাথে সাথে তারা খুব খুশিও হয়। আর্কবাসীদের ওপর তারা সমস্ত শর্ত তুলে নেয়। তারা যা বলেছিল 2 দিনের মধ্যে এখান থেকে চলে যেতে, সেই শর্তটা তারা তুলে নেয় এবং আর্কবাসীদের সঙ্গে আদিবাসীরা একসাথে কাজ করতে রাজি হয়। কিন্তু বিনিময়ে ক্লার্কের থেকে আদিবাসীরা একটা জিনিস চায়, সেটা হলো ফিন। কারণ ফিন আদিবাসীদের অনেক নিরপরাধ লোককে হত্যা করেছে, সুতরাং ফিনের হত্যা করতে চায় আদিবাসীরা। ক্লার্ক এই বিষয়ে লিঙ্কনের কাছে সাহায্য চায়। সে বলে, তুমিও তো একজন আদিবাসী এবং ওরা তোমারই দলের লোক, সুতরাং তুমি ওদেরকে বোঝাও না, আমরা এইভাবে ফিনকে তোমাদের হাতে তুলে দিতে পারি না। কিন্তু লিঙ্কন বলে, আমার কিছু করার নেই। ফিন এত আদিবাসী মানুষকে মেরেছে যে জঙ্গলবাসীরা ফিনকে নিয়ে গিয়ে তিলে তিলে তার প্রাণ নেবে। আদিবাসীরা ফিনকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আলফা স্টেশনের গেটের বাইরে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করে, রক্তের বদলে রক্ত চাই। কিন্তু ক্লার্কের মা হঠাৎ তাদেরকে জানিয়ে দেয়, আমরা প্রয়োজন পড়লে তোমাদের সঙ্গে যুদ্ধে প্রস্তুত, কিন্তু আমরা ফিনকে কিছুতেই তোমাদের হাতে তুলে দেব না। এই সময় কেন আসে এবং কেন বলে, একটা কাজ করা যায়, আমরা আদিবাসীদের এটা বোঝাবো যে আমরাই ফিনকে কোনো না কোনো শাস্তি দেব, কিন্তু কোনো মতেই তাদের হাতে তুলে দেওয়া যাবে না। এদিকে দেখা যায় ক্লার্কের মা লিঙ্কনের গ্রামের নেত্রীর সঙ্গে কথা বলতে যায় ফিনের ব্যাপারে, কিন্তু ফিনকে অলরেডি ঘিরে রেখেছে কিছু আদিবাসীরা এবং ফিন কোনো উপায় না পেয়ে নিজে আত্মসমর্পণ করে, যাতে তার নিজের করা পাপের জন্য বাকি আর্কবাসীদের মাসুল দিতে না হয়। এরপর দেখা যায় হাজার হাজার জঙ্গলবাসী মশাল জ্বালিয়ে বন্দি ফিনকে আলফা স্টেশনের সামনে নিয়ে আসে, যাতে তার অন্যায়ের কঠিন শাস্তি বাকিদের কাছে একটা উদাহরণ হিসাবে থেকে যায়। এরপর কি হলো, এই হাজার হাজার আদিবাসীরা যারা কিনা মশাল নিয়ে ফিনকে মারতে এসেছে, তারা কি ফিনকে মারতে পারলো, নাকি ক্লার্ক, ব্লেক এরা কয়েকজন মিলে এই হাজার হাজার আদিবাসীদের সঙ্গে লড়াই শুরু করলো? মাউন্ট ওয়েদারে যেসব আর্কবাসী এবং আদিবাসীরা বন্দী আছে, তারা কি সেখান থেকে পালাতে পারলো? শেষ পর্যন্ত কি হবে? এই সমস্ত মানুষ এবং আদিবাসীদেরকে ধরে নিয়ে গিয়ে কি মাউন্ট ওয়েদারে তাদের অস্থি মজ্জা বোন ম্যারো বের করে নেওয়া হবে? দ্য 100-এর এই সিজন 2টা বিশাল বড়, 16খানা এপিসোড। আজকে 8টা এপিসোড নিয়ে প্রথম ভিডিও করলাম, শেষ ভিডিওটা বাকি 8টা এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছিলাম যেখানে তোমরা দাবি করেছিলে, অনুরোধ করেছিলে সিজন 2 এক্সপ্লেন করার জন্য। তাই আমি চাইবো প্রত্যেকে যারা এত অবধি দেখেছো একটা করে লাইক করে দিও আর একটা করে শেয়ার করে দিও শুধু। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং এই সিজন 2 শেষ পার্টটা দেখতে তোমরা কতটা আগ্রহী, কতটা উত্তেজিত অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।